ভুতুড়ে ভোটার আর ভোটের ভবিষ্যৎ, দ্য ডিবেটে আপনাদের স্বাগত জানাই। আমি দেবাশিস চক্রবর্তী আপনাদের সঙ্গে এই আধ ঘন্টার অনুষ্ঠানে রয়েছে। আপনারাও সঙ্গে থাকুন, কারণ রাজনৈতিক যুযুধান দুই মেরুর দুই ব্যক্তি আমাদের সঙ্গে আজকের অনুষ্ঠানে থাকবেন। তৃণমূল সমর্থক এবং বিজেপির মধ্যে বাকবিতণ্ডা হবে দ্য ডিবেটে। কিন্তু একেবারে প্রথম যে বিষয়টা রাখবো, যে গতকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মীদের যে সভা ছিল, সেই সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন যে এবার ভোটে শুধুমাত্র বিজেপি মূল প্রতিপক্ষ নয়, তার পাশাপাশি ভুতুড়ে ভোটার একটা বড় প্রতিপক্ষ। যদি ভোটার তালিকাকে ক্লিন না করা যায়, তাহলে সেক্ষেত্রে এই ভুতুড়ে ভোটাররা কিন্তু ডিসিসিভ হতে পারেন। অর্থাৎ ঠিক যেরকমটা মহারাষ্ট্রে, ঠিক যেরকমটা পাঞ্জাবে, ঠিক যেমনটা সদ্য সমাপ্ত দিল্লি বিধানসভার ক্ষেত্রে হয়েছে, এই ক্ষেত্রেও সেরকমটা হতে পারে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে দৃঢ় প্রতিজ্ঞ। তিনি বলেছেন এ কাজ তিনি হতে দেবেন না, কারণ ওই সমস্ত রাজ্যে বিজেপি বিরোধী রাজনৈতিক নেতারা এই অঙ্কটা বুঝতে পারেননি, তিনি বুঝতে পেরেছেন। তিনি এই মর্মে দুটো এজেন্সির কথা উল্লেখও করেছেন এবং কিভাবে ভুতুড়ে ভোটার ঢুকছে সেটা মুর্শিদাবাদের রানীনগরের ভোটার তালিকার দু তিনটে নাম উল্লেখ করে তিনি বলেছেন সেখানে হরিয়ানার ভোটাররা জায়গা নিচ্ছে। কিন্তু মজার বিষয় কি, ডিবেট শুরু করবার আগে আপনাদের জানিয়ে রাখি, এই যে ভোটার তালিকায় ভুতুড়ে ভোটার রয়েছে বা ভুয়ো ভোটার রয়েছে, এটা কিন্তু শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ নয়। এই অভিযোগটা একাধারে বিজেপিরও। কয়েকদিন আগে আপনারা শুনেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে 16 লক্ষ ভুতুড়ে ভোটার রয়েছে এই ভোটার তালিকার মধ্যে, সেগুলোকে তিনি বার করবেন বিধানসভার আগে, 26-এর আগে। অন্যদিকে কংগ্রেস তারাও কিন্তু বারবার করে প্রতিবাদ করেছেন, বিক্ষোভ করেছেন, এমনকি তারা নির্বাচন কমিশনে সর্বভারতীয় ক্ষেত্রে বিভিন্ন রাজ্যের ইলেকশনে ভোটার সংখ্যা বাড়া নিয়ে তার অবজেকশন জানিয়েছেন। আর অন্যদিকে সিপিএম কালকেও বলেছেন যে এই নিয়ে তাদের মানে আপত্তি আছে। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলতে চাইছেন, কিন্তু ভুতুড়ে ভোটার রয়েছে এটা তারাও মানেন। অর্থাৎ তাহলে ভুতুড়ে ভোটার থাকলে একে বার করবার দায়িত্ব কার? নির্বাচন কমিশনের। মমতা ব্যানার্জি বলছেন নির্বাচন কমিশনের অঙ্গুলি হেলনেই এই সমস্ত কাজ হচ্ছে। খুব অদ্ভুত একটা কমপ্লিকেশনের মধ্যে আটকে গেছেন, অর্থাৎ জড়তার জাঁতাকলে আটকে গেছে গণতন্ত্রে বিশ্বাসী মানুষ। তাই আজকে আলোচনার জন্য আমরা আনবো এই মুহূর্তে আমাদের সঙ্গে দুজন গেস্ট রয়েছেন। অনিন্দ্য সিংহ রায়, আমি স্বাগত জানাবো অনিন্দ্যদাকে আজকের অনুষ্ঠানে। সৌমিক রাহা আমাদের সঙ্গে রয়েছেন, সৌমিককেও স্বাগত জানাবো আজকের অনুষ্ঠানে। শুরু করি অনিন্দ্যদাকে দিয়ে। অনিন্দ্যদা, এই ভুতুড়ে ভোটার বার করার অফিসিয়াল প্রসিজিয়ারে আপনারা যাচ্ছেন কিনা? কারণ কাল মমতা ব্যানার্জি বলেছেন যে জাতীয় নির্বাচন কমিশনের অফিসের সামনে তিনি ধর্নায় বসবেন। আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায় 2004 সালে কাগজ ছুঁড়ে ফেলে দিয়ে বলেছিলেন যে বাংলাদেশি ভোটাররা রয়েছে, অর্থাৎ তিনি মানেন যে দীর্ঘদিন ধরেই ভোটার তালিকা ট্যাম্পারিং হয়। এবার আপনি বলুন যে এবার পদক্ষেপটা কি নেওয়া হবে? শুধুমাত্র বিধায়কদের সতর্ক থাকতে বললেই হবে? শুধুমাত্র একটা কোর কমিটি সুব্রত বক্সির নেতৃত্বে তৈরি করলেই হবে? তাহলে বেরিয়ে যাবে যে কারা ভুতুড়ে ভোটার? দেবাশিস, আপনাকে বলি, প্রথমত আপনাকে জানতে হবে যে ভুয়ো ভোটার আছে এই কথা বিরোধীরাও স্বীকার করেছে। আমরা যেমন বলেছি ভুয়ো ভোটার আছে, এবং কালকে মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন একই এপিক নাম্বার, যেটা মনে করুন পশ্চিমবঙ্গের রানীনগরে আছে, সেম এপিক নাম্বার আবার হরিয়ানা আছে। তো যাই হোক, ভুয়ো ভোটার আছে এটা সব দলই স্বীকার করে নিয়েছে। এখন কালকে দলীয় একটা সমাবেশ ছিল, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ভুয়ো ভোটার ধরতে গেলে স্ক্রুটিনি ভালো করে করতে হবে। আমাদের যে ভোটার লিস্ট আছে সেই ভোটার লিস্টটাকে ধরে ধরে প্রতিটা বাড়িতে, কারণ আমরা তৃণমূল কংগ্রেস, আমরা তো মানুষের সঙ্গে যোগাযোগটা রাখি, তো আমরা মানুষের কাছে প্রত্যেকটা দিন থাকি, মানুষের সুবিধা অসুবিধার মধ্যে থাকি আমরা। তো সেই মানুষের কাছে গিয়ে স্ক্রুটিনি করে প্রকৃত যে ভোটার, মনে করুন দেবাশিস, আপনার ভোটার, আপনার যে এপিক নাম্বার সেটাই আসে কিনা সেই ভেরিফিকেশনটা খুব দরকার। কারণ পরবর্তীকালে আমরা দেখেছি দিল্লির ভোট, আমরা দেখেছি মহারাষ্ট্রের ভোট, বিভিন্ন জায়গায় আমরা দেখেছি, এবং দেখার পরে আমরা এটুকুও দেখতে পেয়েছি মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল যেটা দেখিয়েছেন একই এপিক নাম্বারে দুটো ভোট, দুজনের নাম্বার চলে এসেছে, সেইটা যেন না হয় তার জন্য আমরা এই চেষ্টাটা করছি। কিন্তু অদ্ভুত একটা ব্যাপার হয়েছে। অদ্ভুত ব্যাপারটা হচ্ছে, এটা যখন মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে বাড়ি বাড়ি গিয়ে স্ক্রুটিনি করতে হবে, ভোটার লিস্টটা গিয়ে দেখতে হবে, বিজেপি কেন জানি না খেপে উঠলো, তারা উত্তেজিত হয়ে পড়ছেন।
কি উল্টোপাল্টা কথা বলছে। গতকালকে আমি কয়েকটা চ্যানেলে ছিল, সেখানে দেখি তারা মাথা গরম করে ফেলছে। আমি জানি না ভোটার লিস্ট স্বচ্ছ থাকলে তাদের কি অসুবিধা, এ ব্যাপারে তারাই বলতে পারবে। আমি এটুকু বলতে পারি, যদি কোনো ভুতুড়ে ভোটার বা ভুয়ো ভোটার থাকে, যেটা বিরোধীরা আগে স্বীকার করেছে, তাহলে সেটা যদি ডিলিট হওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে স্কুটিনি করে, তাহলে ওদের সমস্যাটা কোথায় হচ্ছে, এটা আমার। আচ্ছা, আমি সৌমিকের কাছে যাব এবার। সৌমিক, শুধুমাত্র এই ভুয়ো ভোটারের প্রসঙ্গ নয়, পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় এটাও বলেছেন মুর্শিদাবাদের রানীনগরের তালিকায় দুটো মুসলিম নাম, দু তিনটে মুসলিম ব্যক্তির নাম উল্লেখ করেছেন, এবং সেই মুসলিম ব্যক্তিদের নামের এপিক নাম্বারে তাদেরকে সরিয়ে দিয়ে সেখানে দেখা যাচ্ছে অন্য রাজ্যের, অর্থাৎ হিন্দু ভোটার, আমি একদম পোলারাইজেশনের জায়গায় যাচ্ছি, হিন্দু ভোটারের নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে। এটা উনি একদম মঞ্চে দাঁড়িয়ে বেশ কয়েকটা স্পেসিমেন কপি তিনি তুলে ধরেছেন, স্যাম্পল ফাইল তিনি তুলে ধরেছেন যে এরকম কাজ অনেক জায়গায় হয়েছে। এটা কি ওই মেরুকরণের রাজনীতি করা, বা বিজেপি যেভাবে হিন্দু ভোট চাইছে, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুসলিম ভোটকে কনসেন্ট্রেট করতে চাইছেন কোনো জায়গায়? আবার সৌমিক, পাশাপাশি আরেকটা জায়গা খেয়াল করে দেখো, সিএ এর কথা উল্লেখ করেছেন, যেটা এখন আইন, যেটা কিন্তু কোনো বিধানসভা বা লোকসভায় পাশ হবে এরকম বিল নয়, যেটা আইন। এই আইনের কথা উল্লেখ করে বলেছেন এবার কিন্তু সিএ ঢুকিয়ে অর্ধেক লোকের নাম ঘেঁচাত করে কেটে বাইরে বার করে দেওয়া হবে। দুই, তাহলে শ্রমিক এই যে এই জায়গাটা, এই যে তুমি জানো যে এই যে পোলারাইজেশন করা, অর্থাৎ মেরুকরণের রাজনীতি, এটার গন্ধ কি পাচ্ছ এর মধ্যে শ্রমিক? দেখুন, প্রথমেই আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কালকের কথাগুলোর প্রেক্ষিতে একটা কথা বলবো, ভোটার লিস্ট সংশোধন করবেন, সবকিছু তো ঠিক আছে, কিন্তু আগে ভোটদাতারা যাদেরকে ভোট দেবেন সেই জনপ্রতিনিধি হিসাবে আপনার প্রার্থী তালিকাটা আপনি ঠিক সংশোধন করবেন তো। আলো রানী মজুমদার কোন দলের প্রার্থী ছিল? আলো রানী মজুমদারকে কলকাতা হাইকোর্টের বিচারপতি কোন দেশের নাগরিক বলেছিল? এই বিষয়গুলো কিন্তু তৃণমূল কংগ্রেসকে আজকে ভুলে গেলে চলবে না। বাংলাদেশের নাগরিক তিনি হচ্ছেন, তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি হওয়ার জন্য তিনি ভোটে দাঁড়াচ্ছেন, বিধানসভা ভোটে প্রার্থী হচ্ছে, অ্যাসেম্বলির ভেতরে ঢুকবে বাংলাদেশের নাগরিক, তারপরে মুখ্যমন্ত্রী লজ্জা নেই, মুখ্যমন্ত্রী এই ধরনের কথা বলে বেড়াচ্ছেন। কিন্তু পরিষ্কার স্পষ্টতই বলি, শুধুমাত্র আলো রানী মজুমদারের কথা নয়, বাংলাদেশ থেকে বিভিন্ন ধরনের অভিনেতাদের দিয়ে গতবার ভোটের প্রচার করিয়েছিল, তারপরে তাদেরকে ইলেকশন কমিশন দেশ থেকে ও দেশে পাঠিয়ে দিয়েছিল। টোটাল বিষয়টাই হচ্ছে তৃণমূল কিন্তু এখন থেকেই ভয় পেয়েছে। তৃণমূল কংগ্রেস অনেক, যেরকম কেজরিওয়ালটিকে আমরা বলতে শুনেছিলাম যে এইটা হতে পারে তবে আমি হেরে যেতে পারি, আপনারা বেশি করে ভোট দিন, না হলে আমার পরাজয় ঘটতে পারে, বিভিন্ন ভাবে আগে থাকতেই আসলে একটা জায়গায় কোথাও দ্বিমত নেই, মমতা বন্দ্যোপাধ্যায় দুধের রাজনীতিবিদ, বাংলার পালসটা উনি বুঝতে পারছেন। বাংলার মানুষ কিভাবে আরজি করের ঘটনা থেকে আরম্ভ করে নারী নিরাপত্তা থেকে আরম্ভ করে বিভিন্ন ভাবে, এমনকি এই সরস্বতী পুজো নিয়ে যা ঘটনা ঘটতে যাচ্ছে বাংলার বুকে, বাংলার দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার মানে তুমি বলছো সৌমিক যে সর্ষের মধ্যে ভূত রয়েছে। আচ্ছা সৌমিক, এতদিন ধরে আমরা জানতাম, এবং অনিন্দদাকেও বলছি, এতদিন ধরে আমরা জানি যে বিজেপি ডিজিটাল, মানে এটা বারবার করে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন যে ডিজিটাল প্ল্যাটফর্ম ভিত্তিক একটা রাজনীতি, এটা বিজেপির একটা অ্যাডভান্টেজ। আমি বলছি না যে বিজেপি ডোর টু ডোর ক্যাম্পেইন করে না বা বাড়ি বাড়ি যায় না বা বিভিন্ন লোকাল সংগঠন তাদের দুর্বল, তা নয়। এই ক্ষেত্রে কালকে মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকার করে নিলেন এই যে এতদিন ধরে একটা অ্যালিবাই তৈরি করবার চেষ্টা করা হচ্ছিল যে আইপ্যাককে বুঝি মমতা বন্দ্যোপাধ্যায় পছন্দ করেন না। এটা মনে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত একটি সংগঠন যারা সাহায্য করে, মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সমর্থন। কিন্তু গতকাল মমতা ব্যানার্জি বললেন যে আইপ্যাককেও গুরুত্ব দিতে হবে। কি বলেছিলেন কালকে মমতা ব্যানার্জি, একবার শোনাবো আপনাদের, শুনুন। পিকের আইপ্যাক এটা নয়, ওরা অন্য জায়গায় কাজ করে, ও একটা রাজনৈতিক দলও করেছে, এ একটা নতুন টিম, সবাই জানে। এদের কোঅপারেশন করতে হবে, এদের নামে উল্টোপাল্টা বলা বন্ধ করুন। তার কারণ আপনাদের বুঝতে হবে
যে কাজটা সবাইকে মিলে একসাথে করতে হবে। অনিন্দদার কাছে আসবে এবার। অনিন্দদা, এই কথাটা শুনে এখন নিশ্চয়ই সৌমিক হাসছে যে এবার কিন্তু এই যে এজেন্সি নির্ভরতা, মানে এত সাংগঠনিক দিক থেকে এত মজবুত একটা দল, যারা ডোর টু ডোর ক্যাম্পেইন করে, যাদের প্রত্যেকটা বাড়ির লোককে প্রত্যেকটি তৃণমূলের নেতা চেনে, তাদেরও এবার এজেন্সিশিপের দিকে নজর দিতে হচ্ছে, মানে এজেন্সি নির্ভরতা বাড়ছে তৃণমূলের। না, আমি বলি আপনাকে, এর আগে আমরা দেখেছিলাম বিধানসভাতেই আমাদের আইপ্যাক আমাদের হয়ে কিছু কাজ করেছিল। আচ্ছা, এটা নতুন তো কিছু নয়। এই আইপ্যাক কে দিয়ে বিজেপি কোনো কাজ করেনি। এই নরেন্দ্র দামোদর দাস মোদী, না, বিজেপির তো আইপ্যাক বা এই ধরনের এজেন্সিশিপে প্রবলেম নেই, তৃণমূলের প্রবলেম আছে। এর আগে বহু মঞ্চে আমরা শুনেছি তৃণমূলের নেতৃত্বে বলতে, এইসব বাদ দিন, আমাকে দেখে ভোট দিন। না, আবার আজকে কেন প্রয়োজন হচ্ছে? আজকে এজেন্সির কথা খোদ মমতা বন্দ্যোপাধ্যায়কে মঞ্চে দাঁড়িয়ে কেন বলতে হচ্ছে যে ওদেরকে আজে বাজে কথা বলা বন্ধ করুন? কেন? আমি একটা কথা একটু বলতে চাই। হ্যাঁ সৌমিক, আসবো ভাই, এরপরেই আপনার কাছে আসছে, প্লিজ একটু বলুক অনিন্দদা। একটা কথা শুধু বুঝতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে মানুষ ভোট দেয়, এটা একদম সত্যি কথা। এটা আপনিও জানেন, আমিও জানি, শ্রমিকও জানে, সবাই জানে। দেশের মানুষ না রাজ্যের মানুষের? দেশের মানুষই জানে। কিন্তু আচ্ছা, যে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, মানে আপনি জোর করে সর্বভারতীয় তকমাটা রাখার চেষ্টা করছেন। বেশ, বলুন বলুন বলুন, হ্যাঁ বলুন। আপনার অসুবিধা থাকলে আমার অসুবিধা হচ্ছে না। নরেন্দ্র মোদী, না, আমি আপনার সঙ্গে আমার শত্রুতা নেই, বলুন, কোনো অসুবিধা নেই। তো এখন ব্যাপারটা হচ্ছে এই যে ভোট, এই ভোটে বিভিন্ন রকমের কাজকর্ম হয়, একটা পদ্ধতি ভাবে আমরা করি। আমরা তো শৃঙ্খলাবদ্ধ পার্টি, সেই মতোই আমরা কাজ করার জন্য যদি কোনোভাবে আমাদের কোনো একটা আইপ্যাক বলে কোনো সংস্থা আগেও কাজ করেছেন, যদি হয়ে থাকে, তাতে অসুবিধাটা কোথায়? ভোট তো আর আইপ্যাক দেবে না, ভোট তো দেবে সাধারণ মানুষ। সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় কর্মকাণ্ড দেখে, মমতা বন্দ্যোপাধ্যায় না, সেটা তো দেখবেন। আমার কথা হচ্ছে না, সেটা দেখবেন সৌমিকের কাছে। আমার কথা, মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মকাণ্ড, দলের কর্মকাণ্ড, নীতি আদর্শ দেখে মানুষ ভোট দেবেন। মানুষ উন্নয়ন দেখে ভোট দেবেন, শিক্ষা দেখে ভোট দেবেন, স্বাস্থ্য দেখে ভোট দেবেন, সেটা বাস্তব। কিন্তু আমার কথা হচ্ছে, তাহলে যদি সমস্ত জিনিসটা উন্নয়ন যদি রাস্তায় দাঁড়িয়ে থাকে, তাহলে আজকে গ্রামের পঞ্চায়েত এলাকার একটা মানুষের কাছে এজেন্সি পৌঁছবে এবং তার জন্য আপনি অপেক্ষা করে থাকবেন, এজেন্সিকে গালিগালাজ দেওয়া চলবে না। অর্থাৎ এই যে এজেন্সি নির্ভরতা, এইটা আনছে কেন? আপনার দলে যদি উন্নয়নই প্রকট থাকে, রাস্তায় যদি উন্নয়ন দাঁড়িয়ে থাকে, তাহলে আইপ্যাকের দরকার কি আছে? আমি সেটাই বলছি। আমি সৌমিকের কাছে যাবো, আমি আসছি অনিন্দদা। না, আমি আসবো দাদা, আসবো। সৌমিক 2 লাইন বলবে বলছিলেন, সৌমিক প্লিজ। আমার দুটো বিষয়ে নিয়ে গতকালের সভাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখটা দেখেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ক্লারিফিকেশন দিতে হচ্ছে। আমাকে লোকে যাই বলুক, আমি কোনোদিন বিজেপিতে যাব না। ভাবতে পারছেন? নিজের দলের সাধারণ সম্পাদক দলের কর্মীরা বিশ্বাস করে না, নিজের দলের নাকি সর্বোচ্চ পদে আছে, সাধারণ কর্মীরা বিশ্বাস করছে না। তাকে ক্লারিফিকেশন দিতে হচ্ছে যে আমার মাথাটাকে, যদিও এই ক্লারিফিকেশন আগে অনেককে দিতে দেখা গেছে, তারপরে তারা আবার ভারতীয় জনতা পার্টিতে জয়েন করে দেয়, সেটা বিষয় আমি বলছি না। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকেও ক্লারিফিকেশন দিতে হচ্ছে। আর দ্বিতীয় কথা, স্বর্গীয় দ্বিজেন বাবু কোনো মানে বাইরের ভোটার ছিলেন না, বাইরের কোনো জায়গাতে তার নাম ছিল না। আমরা দেখেছি স্বর্গীয় দ্বিজেন বাবু, সন্ধ্যা মুখার্জি থেকে আরম্ভ করে বহু মৃত ব্যক্তি, বাংলায় একটা প্রবাদ হয়ে গেছে, যদি কাউকে পূর্বপুরুষের সাথে দেখা করতে হয়, একমাত্র বাংলায় নির্বাচনের দিন, লোকসভা নির্বাচন হোক, বিধানসভা নির্বাচনের, এই দুটোতে সাধারণত কম, কিন্তু পৌরসভা নির্বাচনে তো সকল পূর্বপুরুষ, এমনকি 14 পুরুষের সাথে এক লাইনে, ভোটের লাইনে আপনার দেখা হতে পারে। আপনার ঠাকুরদা, তার বাবা, সবাই দেখবেন ভোট দিয়ে যাচ্ছে। এই যে জায়গাটা, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের এতদিন পরে মনে হলো। আমি পরিষ্কার ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে চাই, যেই কথাগুলো বলেছেন, দেখবেন বাংলায় একটা প্রবাদ আছে, থুতু সবসময় নিচের দিকে ফেলতে হয়, উপরের দিকে নয়। যদি উপরের দিকে ফেলেন, আপনার নিজের গায়ে পড়বে, আপনি কালিমা লিপ্ত হবেন। আজকে আপনি যা যা কথা বলেছেন, পুরো তির্যক আপনার দিকেই কিন্তু আঙ্গুল উঠছে। আপনার প্রশাসন ব্যর্থ করা। আজকে আইপ্যাককে বা যে কোনো এজেন্সিকে আপনার ব্যবহার করে একবার তো ক্ষমতায় আসতে হয়েছিল, এবারও ব্যবহার করতে হচ্ছে কেন? ভোটের 1 বছর বাকি, এখনো আপনি 4 বছর বা
এই দুটো টার্ম, তিনটে টার্ম ধরে আপনি করলেনটা কি? বাংলার মানুষ আপনাকে বিশ্বাস করতে পারছে না কেন? দিদিকে বলো কোথায় গেল? দিদিকে বলো শুধু নয়, বাংলার গর্ব কি হারিয়ে গেল? টোটাল একের পর এক প্রজেক্ট, ভোটের পরে দেখা গেছিল অভিষেককে বলো, কোথায় গেল এসব? দিদি আপনাকে জবাব দিতে হবে। এই জবাব দিদি দেবেন কিনা, কারণ শ্রমিক মাথায় রাখতে হবে যে 215 টার্গেট, অর্থাৎ গতবার যা বিধায়ক ছিল তার থেকে অন্তত পক্ষে একজন বেশি। মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছেন সংখ্যাটা 215 প্রয়োজন, অর্থাৎ তার বেশি হতে পারে, তার একেবারে কম নয়। এরকম ধরনের টার্গেট ফিক্স করার অভ্যেস বিজেপিরও আছে। এর আগেও আমরা দেখেছি আপকি বার 400 পার বলা ইত্যাদি ইত্যাদি অনেক বক্তব্য আছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও লোকসভাতে 42-এর মধ্যে 30টার উপর আসনের টার্গেট বেঁধে দেওয়ার ইতিহাস আছে, বিজেপির ক্ষেত্রেও আছে। তো এই টার্গেট বেঁধে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি একটা বিরতি নিচ্ছি দ্য ডিবেটে, তারপর আবারও আলোচনায় থাকবো। অনিন্দ্য সিংহ রায় এবং সৌমিক রাহা দুজনকেই সঙ্গে রাখবো, আপনারাও সঙ্গে থাকুন একেবারে। আর এই মুহূর্তে আপনাদেরকে আমরা শোনাবো যে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির দুটো এজেন্সিকে উল্লেখ করে দিয়েছেন, যারা নাকি এবার এই ভোটের যে অনলাইন যে নাম তোলার প্রক্রিয়া সেখানে তাদের গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রয়েছে এবং বিভিন্ন বাইরের রাজ্যের ভোটাররা ঢুকছে। কি বলেছেন মমতা ব্যানার্জি গতকাল, শুনুন। ইলেকশনে যাবার আগে যুদ্ধকালীন কাজ যেটা করতে হবে, ভোটার লিস্ট ক্লিন করতে হবে, তা নাহলে ইলেকশন যাওয়ার কোনো প্রয়োজন থাকবে না। ভয় পাবেন না, যেখানে যেখানে অনলাইনে সব করেছে একটা এজেন্সিকে দিয়ে করানো হয়েছে এবং সেই এজেন্সি, ওরা একটা এজেন্সি পাঠিয়েছে বাংলায়। আমি যতদূর খবর জোগাড় করতে পেরেছি, সম্ভবত অ্যাসোসিয়েশন অফ বিলিয়ন মাইন্ডস বলে একটা কোম্পানি আছে এবং কোম্পানি ইন্ডিয়া 360 সাবসিডিয়ারি নামে এখানে ওদের অনেক লোক পাঠিয়েছে, এজেন্সি খুলেছে। তারা কি করেছে জানেন? ডেটা অপারেটরদের কাছে কাছে গিয়ে কিছু এআরওকে সাথে নিয়ে, যদিও ইলেকশন কমিশনের আন্ডারে থাকে ভোটার লিস্ট তোলা, এদের অনলাইনের কারসাজিটা আপনাদের আমি দেখাচ্ছি। ফিল্ড সার্ভে করেনি, বাংলার লোক যাতে ভোট দিতে না পারে একই এপিক কার্ডে বাইরের লোকের নাম তুলেছে। তার মানে বাংলার লোকটা যখন ভোট দিতে যাবে তার ভোটটা বাইরে থেকে এসে সে দিয়ে দেবে। তার মানে বাইরের রাজ্যের ভোটাররা ভোট দেবে, বাংলার মানুষ ভোট দিতে যেতে পারবে না। অনিন্দ্যদার কাছে যাব। অনিন্দ্যদা, আপনাদের বাইরের মানে রাজ্যের ভোটার সম্পর্কে আপত্তি রয়েছে? না, আপনি কি চান না যে যার ভোট সে দিক, আমার রাজ্যে ভোট হবে? আচ্ছা, এবার অনিন্দ্যদা আপনাকে আমি এই প্রশ্ন এই কারণের জন্যই করলাম, আপনি বলছেন যে আপনি কি চান না দেবাশিস দা যে এই রাজ্যের মানুষ ভোট দিক, মানে আপনার ভোট আপনি দিক। বেশ, এই রাজ্যের মানুষ চান যে নিজের ভোট নিজে দিতে, কিন্তু অনিন্দ্যদা এই রাজ্যের মানুষ তো এটাও চান যে মানুষটিকে আমি ভোট দেব সে যেন এই রাজ্যের হয়। আচ্ছা অনিন্দ্যদা, আপনার কাছে আমি 3টে স্পেসিমেন স্যাম্পল ফাইল দেব। এক হচ্ছে কীর্তি আজাদ, 2 হচ্ছে শত্রুঘ্ন সিনহা, 3 হচ্ছে ইরফান পাঠান। এরা প্রত্যেকেই আপনার দলের নির্বাচিত জনপ্রতিনিধি, কেউ এমএলএ কেউ এমপি। আমার কথা হচ্ছে এই ক্ষেত্রে আপনারা কি মুর্শিদাবাদের কোনো প্রপার লোককে পাননি, বা আসানসোলের কোনো প্রপার লোককে পাননি, বা বর্ধমান দুর্গাপুর এলাকার কোনো লোককে পাননি, যে যাতে আপনাদের বাইরের রাজ্যের ভোটারদেরকে নিয়ে এসে এখানে একটা বিরাট কনস্টিটিউয়েন্সিতে বা একটা এমপিশিপের জায়গায়, মানে একটা পার্লামেন্ট এরিয়ায় আপনাদেরকে দাঁড় করাতে হচ্ছে? এই ক্ষেত্রে তো মানুষ দাবি করতে পারেন, মানে এটা তো এথিক্যাল যে একজন মানুষ চাইবেন আমার এলাকার একজন মানুষ তিনি যাতে আমার জনপ্রতিনিধি হন। আপনারা সেই ব্যাপারটা তো ভাবছেন না, বা কেন ভাবেন না আমাকে সেটা বলুন। এদের স্টারডাম আছে বলে ভোট কুড়োতে সুবিধা হয়? এটা কি বললেন দেবাশিস বাবু? আপনি তো কনস্টিটিউশনের বাইরে চলে গেলেন। আপনি দুটোর সঙ্গে কম্পেয়ার করলেন। আমি বললাম এ রাজ্যের ভোটার যে ন্যায্য ভোটার সে ভোটটা দিক, আর আপনি তার সঙ্গে কম্পেয়ার করলে বললেন যে ভারতেরই একটা নাগরিক এখানে এসে কেন ভোট দেবে। না, ভারতের একটা, তাহলে অন্য রাজ্যের যে ভোটারটা না, যদি দেখা যায় আমরা আমি দেখেছি আজকাল মনসিং আলুওয়ালিয়া তিনিও বাইরে থেকে আসছিলেন, তিনি এখানে এসে দাঁড়িয়েছেন ভোটে এবং জয়ী হয়েছেন। আমাদের কনস্টিটিউশন থেকে তো না করতে পারি, কিন্তু কনস্টিটিউশন এটা লেখা নেই
যে আপনার ভোটার, আপনি আপনার ভোটটা বাইরে হরিয়ানার একটি লোক এসে দিয়ে যাবে, দুটোকে আপনি কি করে এক করে না না না, দেবেন? আমি তো আপনি বুঝে উঠতে আপনি পারলাম আপনি না। সংবিধানের কথা বলছেন, বেশ ঠিক আছে। আমি বলছি এথিক্যাল জায়গাটা, যেটা মানুষ চাইতে Ethical পারেন। ব্যাপার তো, আমি বলি মানে ethical মানুষকে এটা ব্যাপার তো। চাইলে ভুল করবেন। আজকে দেখুন, মানুষ চাইছে আমি যেন যে পরিষেবাটা মাঝে মধ্যেই আসানসোল এলাকায় পোস্টার পড়ে যে সাংসদকে খুঁজে পাওয়া যাচ্ছে না বা বিধায়ককে খুঁজে পাওয়া, মানে এরকম পোস্টার আসানসোল অঞ্চলে পড়ে, কারণ তাদেরকে দেখাই যায় না বছরে 365 দিন। ভোটের সময় তারা সে দাঁড়ান, খোলা গাড়ি প্রচার করেন, হুট খোলা গাড়িতে প্রচার করেন। মানুষ পান তাদেরকে সারা বছর, ভিন রাজ্যের ভোটার মানে ক্যান্ডিডেট যদি হন। দেখুন, আমি আপনাকে একটা কথা বুঝতে হবে, একটা এমপি, একটা এমএলএ আর একটা কাউন্সিলর, তাদের কাজের পরিধি বিভিন্ন রকমের। আজকে প্রত্যেকটা মানুষ তারা যদি আচ্ছা, আমি বুঝতে পেরেছি। এবার শ্রমিককে দিয়ে সৌমিক, আপনি বলছেন যে যেহেতু এমপি সে দাঁড়াতেই পারে, কারণ তার রিপ্রেজেন্টেশন হবে সংসদে, যে বিধায়ক তার হবে বিধানসভায়, কাউন্সিলর সবসময় পাড়ায় রয়েছে, আপনাদের সমস্ত কাউন্সিলর লোকাল, আপনি তাই বলছেন। শ্রমিক, দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এর উত্তর দিয়ে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে এইভাবে আপনারা এতটা দোষারোপ করবেন না, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্বলতাগুলো বুঝুন। উনি তো নিজে প্রকাশ্যে বলেছেন, এগুলো তো আমাদের কথা নয়। উনি বলছেন যে উনি নিজে বাড়ি থেকে বেরোতে পারেন না। কেন বেরোতে পারতেন না? এর আগের পৌর নির্বাচনের আগে উনি মন্তব্য করেছেন, বাড়ি থেকে বেরোনোর সময় পাড়ার লোকেরা গাড়ি ঘিরে বলে, হ্যাঁ রে, জল আসছে না, তুই এমন একটা কাউন্সিলর দিয়েছিস, কাজ করছে না, তাই এবারে আমি অন্য কাউকে না দিয়ে নিজের বাড়ির বউটাকে কাউন্সিলরে দাঁড় করিয়েছি। তো যার এতটা দৈন্য দশা, একটা নিজের পাড়ায় লোক পাওয়া যাচ্ছে না দলের, তিনি বাইরের থেকে লোক আনবেন, এটা তো খুব স্বাভাবিক। একেবারে শ্রমিক অসাধারণ, শ্রমিক অসাধারণ। এই যে ছোট ছোট কথাগুলোকে তুলে ধরে মনে করে প্যানেলে বলা অসাধারণ, একেবারেই তাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য আরেকবার মনে করিয়ে দিচ্ছে যে মানুষ মুখ্যমন্ত্রীর কাছে আসতে পারেন, কিন্তু এটাও বাস্তব যে নিজের এলাকার মানুষ যদি অভিযোগ করেন তাহলে সেক্ষেত্রে। এবং গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এটাও, যে আমি যখন একা সাংসদ ছিলাম তখন আমি কিছুই জানতাম না, তখন আমার কাছে সেরকম কোনো ইনফরমেশন থাকতো না। না, শুধু আসতে পারে না, গাড়ি ঘিরে মুখ্যমন্ত্রী গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ। বেশ, অনেক ধন্যবাদ দুজনকেই, অনেক ধন্যবাদ দুজনকে। অনিন্দদা, আজকে আর হাতে সময় নেই বলে আপনার পাল্টাটা নিতে পারলাম না, কারণ আপনি নিশ্চয়ই এটা বলতেন যে গণতন্ত্রে এটাই তো স্বাভাবিক যে কেউ বেরোবেন, কোনো নেতা তার গাড়ি ঘিরে ধরে সাধারণ মানুষ জল নেই, আলো নেই, স্বাস্থ্য নেই এই দাবি করবে। তো যাই হোক, অবশ্যই পরবর্তীকালে প্রতিক্রিয়া নেব, কিন্তু আজকে দ্য ডিবেট এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য নজর রাখুন ক্যালকাটা নিউজে। নমস্কার।